তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তামিমের বাপ তানভীর সরকার আয়শা বেগমের কথার কোনো উত্তর দেন না। চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটা করবে। আয়শা বেগম একটু অন্যমনস্ক হয়ে বললেন, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়শা বেগমের হাত ধরে বললেন, যে আয়শার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়শা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলোতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলল, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমো খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলেজার ধন আপনি। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান, ধরেন আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখন ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেজন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন। এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকার ও বুঝে গেছেন কালকের সকালটা ও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব ও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মাহির দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝেই এক প্রকার আতঙ্ক বাসা বাঁধে।
তামিম যেদিন ক্ষেপে যায় সেদিন তার ভিতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগে চোয়াল শক্ত করে ফেলেন। প্রতিটি দেয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পিছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভিতরের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়াই দিতাছি। না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আরশিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক ২০ মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কামাল পাটোয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপরে। তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি ৬ টুকরো করব। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এক এক করে ১৭ জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় ২.৫ ঘন্টা। এই ২.৫ ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখনই উড়াই দিতাছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এইটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো হয়ে থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে বেশ অবাক হয়, তার এই ছোট্ট মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে ১২টা মিসড কল আর ৬টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপরই টেক্সট দেখে তামিম ৫টা এংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে ১৫ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসব। তামিমের থ্রেট শুনে সুভা শুকনো ঢোক গিলে, কিন্তু সে কীভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়েই সাথে সাথে রুমে চলে যায়। কিরে সুভা, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথার আগা মাথা কিছু বুঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে তাদের সাথে নিয়ে এসেছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু বাইরে বের হতেই সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন।
শোভার কলেজ টিচাররা মাথা জাগিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড়ো হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিসে বসে। সারাদিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু সুভা সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনও তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? শোভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোটো কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাতে ধরে রেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे, ले जाऊंगा सांसे चुरा के। সুভার ভয় আরও বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটা লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানে কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শতরক্তের গল্প জড়িত, যার নাম শুনলে ৮ থেকে ৮০ সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সবথেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুবাও ভয়ে জড়সড়ো হয়ে বসে থাকে। না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে, আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছেন কেন? আজ্ঞে কর্তা, চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। খবরদার, সে ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যেয়ে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারো জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। সুভা ও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পিছনে ফিরে। ভাই ভাবির রোমান্স দেখতে যাচ্ছ সাথে? ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিমও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার 2 হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, শশ, কোনো কথা না। তামিম এক ঝাটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়।
সুভাকে আতকোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুবার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা 1 হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই না, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিডে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডবও চলে আসে। সাকিব ভাই, এখনই উড়াইতাছি। মানিক ভাই, সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেটটা টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকটা টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। এই কাকা, আগে কর্তা, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারায় চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটে দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গালে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না। জি। এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই, বাপ মা খাইতে দেয় না? সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দে। খেয়ে দে ওজন বাড়াবা, শুকনা মায়ে আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কোল থেকে আর সেও উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা, ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়, এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়ায় ধরি। জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়েই সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভার গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি।